সকলকে আবার আমন্ত্রণ ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি সলিসিটর শাফিউল আজম, প্রিন্সিপাল অফ আজাম এন্ড কো-সলিসিটার্স, এবং আমার সাথে আছেন আমার কলিগ ব্যারিস্টার লিন টাউনলি। সুতরাং বুঝতে হবে যে অ্যারেঞ্জ ম্যারেজ কিন্তু আপনার ফোর্স ম্যারেজ না। অ্যারেঞ্জ ম্যারেজ এটা হলো আমাদের ট্রেডিশন, এটা আমাদের কালচার, এটা টোটালি ডিস্টিংক্ট। আপনার এখানে আমরা শুধু হয়তো ফ্যাসিলিটেট করব। আমি আমার নিজের একমাত্র সন্তান, তা উদাহরণ দিয়ে আমি বলছি, আমার একমাত্র মেয়ে, একমাত্র সন্তান, সে ডাক্তার হিসেবে কাজ করতেছে হসপিটালের মধ্যে, আমি প্রেফার করব অ্যারেঞ্জ ম্যারেজ। সুতরাং এটা প্যারেন্টসরা ফ্যাসিলিটেট করে একজন আরেকজনকে ইন্ট্রোডিউস করানোর জন্য, এটা ফোর্স ম্যারেজ না। কেস উদাহরণ যেটা আমি দিব, যেটা ফোর্সড ম্যারেজ, সেটা আপনারা এখন বুঝতে পারবেন। এটা যার জন্য জেলখানায় যেতে হয়েছে মাকে। ফোর্স ম্যারেজ, মাদার জেল ফর 4.5 years, 4.5 বছরের জেল দেওয়া হয়েছে একজন মাকে। A mother who forced her daughter to marry a relative almost twice her age has been sentenced to 4.5 years in prison. একজন মা যে তার মেয়েকে ফোর্স করেছে বিয়ে করার জন্য, তার আত্মীয়কে বিয়ে করার জন্য, যেখানে তার মানে বয়স অনেক বেশি, অলমোস্ট টুয়াইস, মানে দ্বিগুণ বয়স হবে, এবং তার কোর্ট তাকে সাজা দিয়েছে 4.5 বছরের প্রিজন, 4.5 বছর। দ্য উইমেন ফ্রম বার্মিংহাম থেকে এই মহিলা, who is her 40s, মানে 40 বা 40-এর ঊর্ধ্বে হবে, dubbed the then 17-year-old into going to Pakistan in September 2016. তার মেয়েকে ডাবড মানে ট্রিক করছে, ট্রিক করে নিয়ে গেছে পাকিস্তানে 2016 সালে। 17 বছর বয়স্ক মেয়েকে সেখানে তাকে ট্রিক করে তাকে নিয়ে গেছে টু ওয়েড দ্য ম্যান, তার সাথে ওই একটা পুরুষের সাথে বিয়ে দেওয়ার জন্য তাকে নিয়ে গেছে আপনার পাকিস্তানে। মহিলা হইল বার্মিংহামের। এটা কেস হয়েছে বার্মিংহাম ক্রাউন কোর্টের মধ্যে। আপনার গত 2008 সালে মাঝামাঝি এই কেসটা হয়েছে আপনার ক্রাউন কোর্ট বার্মিংহামে। দ্য গার্ল বিকেম প্রেগন্যান্ট বাই হিম when she was 13 and he was 29. যে তার বয়স যখন 13 বছর ছিল, তখন সে আপনার প্রেগন্যান্ট হয়েছে একজন পুরুষের সাথে যার বয়স হলো 29 বছর। তার মানে তার দ্বিগুণের চাইতেও বেশি। মেয়ের বয়স 13 আর পুরুষটা হইল কি 29 বছর। which her mother saw as a marriage contract. যেহেতু সে প্রেগন্যান্ট হয়েছে, তার মা মনে করছে কি এটা একটা বিবাহ হইতে হবে, এটা একটা ম্যারেজ কন্ট্রাক্ট। সো সে এই ধরনের এটাকে টেক করছে। The case is the first successful prosecution of this type. এটা হলো ফার্স্ট কেস, এই ধরনের কেস আপনার সাকসেসফুল আপনার প্রসিকিউশন হয়েছে, যেখানে আপনার 4.5 বছরের প্রিজন সেন্টেন্স দেওয়া হয়েছে মহিলাকে। Sentencing the mother at Birmingham Crown Court, judge said the victim had been sold for her passport. যে জাজ বলছে কি ভিকটিমকে সেল করা হয়েছে পাসপোর্টের জন্য, had been sold for her passport, তার পাসপোর্টের জন্য তাকে সেল করা হয়েছে। jurors had heard, আপনারা জানেন, দা জুরি ট্রায়াল হয় ক্রাউন কোর্টের মধ্যে। 12 জন জুরি, জেনারেল পাবলিক বসে, যেখানে ইউনানিমাস ভার্ডিক্ট হতে পারে বা মেজরিটি ভার্ডিক্ট হতে পারে ক্রাউন কোর্টের মধ্যে। তারা বলবে গিলটি কি নট গিলটি, জুরিরা বলবে। জুরি 12 জন আপনার থাকবে। তারা বলছে কি, তারা শুনছে কি, that the daughter was fooled into traveling to Pakistan on the promise of getting an iPhone for her 18th birthday. যে মেয়েকে তার পাকিস্তানে তাকে নিয়ে যাওয়া হয়েছে, তাকে প্রমিস করা হয়েছে যে তোমার যখন 18 বছর বয়স হবে তোমাকে একটা আইফোন দেওয়া হবে। ওই ট্রিক করে তাকে নিয়ে গেছে। ক্রুয়েলি ডিসিভড, জাজ বলছে কি তাকে ক্রুয়েল, খুব ক্রুয়েল মানে নির্দয়ভাবে তাকে ডিসিভ করা হয়েছে, তাকে প্রতারণা করা হয়েছে। when the plan to marry her to the relative 16 years
her senior was revealed, the girl protested. যখন মেয়েকে যখন বলা হয়েছে যে তার সাথে বিয়ে দেওয়া হবে, তার সাথে 16 বছরের বেশি বয়স, মানে হায়ার সিনিয়র, তখন সে প্রোটেস্ট করছে, সে এটাকে প্রতিবাদ করছে। মেয়ে প্রতিবাদ করছে, কি বলছে সে? ইন রেসপন্স হার মাদার থ্রেটেন্ড টু বার্ন হার পাসপোর্ট অ্যান্ড অ্যাসল্টেড হার। সে যখন প্রতিবাদ করছে, মহিলা তাকে তার পাসপোর্ট পুড়াই ফেলবে বলছে, থ্রেট করছে তোমার পাসপোর্ট আমি পুড়াই ফেলবো, এবং তাকে অ্যাসল্ট করছে, মারধর করছে। তাহলে আর কিভাবে তাকে ক্রুয়েলি ট্রিট করছে? It takes no imagination to understand the terror she must have felt, the judge said. জাজ বলছে কি, যখন তার এই ধরনের কথা বলা হয়েছে, তার মারধর করা হয়েছে, তার পাসপোর্ট পুড়িয়ে ফেলবে বলা হয়েছে, তাহলে সে কিভাবে টেরিফাইড হয়েছে এটা আমরা ইমাজিন করতে পারি। ওকে, যে কিভাবে সে টেররাইজড হয়েছে, টেরিফাইড হয়েছে, তার মা কিভাবে তাকে ভয়ভীতি কিভাবে করছে। You had cruelly deceived her. জাজ বলছে কি, তুমি তাকে খুব নির্দয়ভাবে প্রতারণা করেছো, ডিসিভ করেছো। She was frightened. সে খুব ভয় পাইয়া গেছিল। She was alone, held against her will. তাকে ওখানে রাখা হয়েছে পাকিস্তানের মধ্যে তার ইচ্ছার বিরুদ্ধে। Being forced into a marriage she dreaded. তাকে ফোর্স করা হয়েছে একটা বিয়ের মধ্যে, যে বিয়েটা সে ড্রেডেড করেছে। ড্রেডেড মানে কি, যে সে মানে যে বিয়ের জন্য সে খুব স্কেয়ার্ড আছিল। সে বলছে কি 16 বছরেরও বেশি আমার চাইতে বয়স, তারা আমি কি জন্য বিয়ে করবো। সে প্রোটেস্ট করছে, সে স্কেয়ার্ড হয়েছিল, সে ফ্রাইটেন্ড হয়েছিল, সে ভয় পাইয়া গেছিল, সে মানে এটারে প্রোটেস্ট করছে, কিন্তু তারপরেও তার এগেইনস্টে তাকে বিয়ে দেওয়া হয়েছে। সো এগুলা খুব আপনার সিরিয়াস আপনার ম্যাটার, এগুলা কোর্ট এবং জাজ খুব সিরিয়াসলি নিয়েছে। জুরিরা তাকে কনভিক্ট করেছে এবং জাজ তাকে 4.5 বছরের জেল সেন্টেন্স দিয়েছে, প্রিজন সেন্টেন্স। ইউ মাস্ট হ্যাভ নোন দ্যাট ওয়াজ হার স্টেট অফ মাইন্ড। যে জাজ বলছে কি, যে তুমি জানতা তার মনের অবস্থা ছিল ওইটা। তার কি মনের অবস্থা ছিল? সে ফ্রাইটেন্ড ছিল, সে ভয়ের মধ্যে ছিল, সে একা ছিল, তাকে তার ইচ্ছার এগেইনস্ট ওইখানে মানে বন্দি করে রাখার মতো রাখা হয়েছিল, এবং তাকে ফোর্স করা হয়েছিল ওই বিয়ের মধ্যে, যে বিয়ের উপর তার খুব সে ফ্রাইটেন্ড ছিল, স্কেয়ার্ড আছিল। তুমি জানতা সেটা, তার মাকে বলছে। Yet for your own purposes you drove the marriage through. তার মানে তোমার নিজের উদ্দেশ্য সাধনের জন্য, তোমার নিজের যে একটা উদ্দেশ্য ওইটা তোমার ফুলফিল করার জন্য তুমি মেয়েটাকে ওই তার চাইতে দ্বিগুণ মানে ডাবল বয়সের একটা পুরুষের সাথে তুমি বিয়ে দিয়েছো। So these are serious offenses. তারপরে আমি বলবো যে প্রসিকিউটর যে ছিল, যে পুলিশের পক্ষ থেকে তারা কি কি কমেন্ট করেছিল, বিভিন্ন নিউজ মিডিয়ার ওরা কি কি কমেন্ট করছে, ওইগুলো আমি নেক্সট সেগমেন্টের মধ্যে বলবো। I will pass to my colleague Barrister Lynn Townley. When we're talking about the actual criminal offence of forced marriage, the way that the wording goes, and it's been in effect since June of 2014, so it's been around for quite some time, and there's actually been only a handful of prosecutions for forcing a marriage. That it's not solely to do with, but has a lot to do with what I mentioned to Shafi in the last segment, namely that individuals who are victims or who have witnessed someone being a victim, and it's usually a family member, are really very reluctant to actually, first of all, make a report. And if a report is made to the police, individuals are very reluctant to speak to the police and report what has happened, because what that obviously can lead to down the road is the criminalisation of a family member, usually a close family member, mother, father, sort of aunt, uncle, that type of relationship. And individuals for
obvious reasons, simply don't want to do this. But often that evidence will be needed in order to actually bring a prosecution in the first place, and to actually be able to get the prosecution through the courts and prove to the criminal standard. There's no way around, really, the close-tied individuals and the victim themselves giving evidence in court. It would be very rare that wouldn't be required, and that's the difficulty. So that's why we're looking at only a small number of actual prosecutions so far. But what the legislation and the statute actually talks about, it talks about violence and threats and other forms of coercion. But that covers, the coercion covers the subterfuge and also deception, because when you look at the definition section later, it talks about practicing any form of deception, as long as there's the intention in using that deception to cause someone else, for example, to leave the United Kingdom, to then be forced into a marriage. As regards what the perpetrator, what has to be proved around the perpetrator's state of mind, they have to believe, or ought reasonably to believe, and that is the key, because someone might say that they had no intention or didn't think that a forced marriage would result, but the legislation is wider, and it says if someone ought reasonably to have believed that their conduct would cause another person to enter into a marriage without free and full consent, then they're guilty of the criminal offence. So they ought reasonably to believe catches conduct such as the emotional blackmail that I mentioned earlier. So it doesn't just need to be threats or force or physical coercion or very overt mental types of threats to actually constitute an offence. So this offence, when we were talking about modern slavery last week and the week before, I'd mentioned about the extraterritorial effect of the offence. Well, this statute also allows for an extraterritorial operation of the offence of forced marriage as well. And the reason for that has to do with the often international nature of the offence, because there is in certain cases a context behind it to do with immigration or bringing family members into the UK and obtaining an immigration status for them in the UK. The legislation takes account of this, and it also covers if a UK national commits the elements of the offence outside the UK. So in other words, forces someone into a marriage outside of the UK, then that individual can be prosecuted in the courts within the UK in respect of that offence. So the offence itself does not have to take place within the geographical area of the United Kingdom for the individual to be successfully prosecuted. So the law is fairly wide. The law, I would say, is not the problem here. The difficulty that underlies obtaining prosecution, that is seen to be the best way to deal with it. Because I think there are other things that need to be done around education and just informing people about the negative consequences of forced marriage for everyone involved, and that is not just the victim, but it can include the family as well, because often, as Shafi has mentioned, it leads to other situations where there's domestic violence and so on following the forced marriage. So I think education is the way forward, but the problem with the lack of prosecutions is simply the difficulties for witnesses and victims to give evidence in the public forum that is the court against other members of their family. Yeah.
থ্যাংক ইউ ভেরি মাচ লেন। দর্শক, আমরা শর্ট একটা ব্রেকে যাচ্ছি। ব্রেকের পরে আমরা আবার ফিরে আসবো। আমি সলিসিটর শাফিউল আজম, প্রিন্সিপাল অফ আজাম অ্যান্ড কো সলিসিটার্স, এবং আমার সাথে আছেন আমার কলিগ ব্যারিস্টার লিন টাউনলি। সবাই আমাদের সাথেই থাকুন।